কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যা প্রাকৃতিক পরিবেশের উপর নানা নেতিবাচক প্রভাব ফেলছে। জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যা উপকূলবর্তী এলাকার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তাছাড়া বায়ু দূষণ, প্লাস্টিক দূষণ ও বনভূমি ধ্বংস পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এই সমস্যাগুলো মোকাবেলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তি ব্যবহার, বৃক্ষরোপণ এবং টেকসই কৃষি পদ্ধতি গ্রহণ করা অত্যন্ত জরুরি। সেই জরুরি কাজটি আমরা সবাই মিলে করব আমাদের এবং আমাদেরই ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এমন কামনায় শুরু করছি আজকের কৃষি সমাচার অনুষ্ঠান। কৃষিজীবী ভাই বোনেরা, শীতলপাটি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী হস্তশিল্প। শীতলপাটি শুধু শীতলতা প্রদান করে না, এটি বসার জায়গায় একটি শৈল্পিক ও সৌন্দর্যমণ্ডিত পরিবেশও সৃষ্টি করে। বন্ধুরা, শুরুতেই শুনব শীতলপাটির উপর প্রামাণ্য প্রতিবেদন। প্রামাণ্য ধারণে গোলাম কিবরিয়া। স্বাগত জানাচ্ছি আজকের প্রামাণ্য পর্বে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার তুলাতলী নদী পাড়ের হেলেন্সা গ্রামের পাটিকর পাড়ায় এই মুহূর্তে আমি এসেছি। প্রাচীনকাল থেকেই এখানের নারীরা নিপুণ হাতের বুননে তৈরি করছেন শীতলপাটি সহ নানা রকম পণ্য। এই মুহূর্তে শীতলপাটি বুনে চলছেন। কথা বলছি এমন একজন নারীর সঙ্গে। কি নাম আপনার? আমার নাম কল্পনা রানী। আমি দেখতে পাচ্ছি আপনি পাটি বুনছেন, তো এই পাটিটাকে কি পাটি বলা হয়, কি নাম কি এর? শীতল পাটি বলা হয়। এই পাটিটুকু দৈর্ঘ্য প্রস্থে কতটুকু হবে? এই মুহূর্তে যেটা বানাচ্ছি 4-5 হাত। এক একটি পাটি বুনতে আপনার কতক্ষণ সময় লাগে? সময় লাগে 5 দিন। এগুলোর নাম কি? এর নাম বেতি। এই বেতি কোথা থেকে সংগ্রহ করেন? আমরা পাট্যা গাছ থেকে বেতিগুলা সংগ্রহ করি। অগ্রাণ পৌষ মাসে পাট্যা গাছ রোপণ করি কাঠিন থেকে। একটা কাঠিন লাগাইলে সেখান থেকে একটা ঝাড় হয়। একটা ঝাড়ে আমরা 3 থেকে 4টে পাট্যা গাছ পাই। পাটি বোনার জন্য বছরের কোন সময় আপনারা সংগ্রহ করেন? চৈত্র বৈশাখ মাসে আমরা সংগ্রহ করি। এক একটা পাইত্রে গাছ কতটুকু লম্বা হয়? লম্বা 4-5 হাত হয়। পাইত্রে থেকে কি উপায় বেতি সংগ্রহ করেন? সম্পূর্ণই হাত দিয়া বেতি তৈরি করি। এই যে দেখেন, আঙ্গুল দিয়াই আমরা এক মাপের বেতি তৈরি করি। কোনোটা বড় ছোট হয় না। কাঁচা অবস্থায় বেতিগুলো ভাতের মারে ভিজিয়ে রাখি। 15 দিন ভিজিয়ে রাখতে হয়। এরপর আমরা রোদে শুকাই। 2টি রোদ্দুরই বুননের উপযুক্ত হয়। এই যে পাটি বুনছেন, কোথা থেকে শিখলেন, কিভাবে শিখলেন? আমি বাল্যবাসী এই পাটিতে হাত লাগাইছি। আপনার এখন বয়স কত? আমার এখন 40 বছর বয়স। আমরা পূর্বপুরুষ থেকে এই পাটির সাথে জড়িত। এই নিয়েই আমাদের জীবন সংসার চলে। এই শীতল পাটির পাশাপাশি আপনারা আর কি কি তৈরি করেন? আমরা হাত পাখা তৈরি করি, যায় নামাজ বানাই, ওয়ালমেট বানাইতে পারি, ব্যাগ বানান যায়, বিভিন্ন ধরনের ঝুড়ি বানান যায় পাটি দিয়ে। বর্তমানে এই পাটির বাজার মূল্য কেমন? 2000 চলে এখন। বছরে কোন সময়টিতে এই পাটির চাহিদা খুব বেড়ে যায়? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পাটির চাহিদা বাড়ে, বিশেষ করে মেলায় ভালো চলে। এ নিয়ে আপনার সংসার কেমন চলছে? ঈশ্বরের আশীর্বাদে ভালোই চলে। আমি দেখতে পাচ্ছি আপনার পাটিতে নানা রকমের নকশা তৈরি করছেন। একটু বলবেন কি এখানে কি কি নকশা রয়েছে? ফুল, পাতা, মাছ, মুরগি, আলপনা আঁকি পাটিতে। এগুলো করি শুধু বুননের মাধ্যমে। বংশ পরম্পরায় আপনারা পাটি বুনে চলছেন। আগামী দিনে কি স্বপ্ন আপনাদের? আমাদের জন্ম মৃত্যু এই পাটি নিয়েই। যেহেতু হাতের কাজ আমরা পারি, এটা নিয়েই স্বপ্ন দেখি। যুগের যতদিন চাহিদা থাকবে আমরাও থাকবো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। কৃষিজীবী বন্ধুরা, নদীতে ভাসমান খাঁচায় মৎস্য চাষ অর্থাৎ কেইস কালচার বাংলাদেশে মাছ চাষের একটি আধুনিক এবং লাভজনক পদ্ধতি হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। এবারে নদীতে ভাসমান খাঁচায় মৎস্য চাষ এই বিষয়ে সাক্ষাৎকারমূলক আলোচনা শুনব। সুপ্রিয় শ্রোতা, প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি সুমনা সুমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। নদীর মাছ আমাদের ভীষণ প্রিয়, আর নদীতে কিন্তু এখন ভাসমান খাঁচায় মৎস্য চাষ শুরু হয়েছে। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আপনাদের সাথে কথা বলবো নদীতে ভাসমান খাঁচায় মৎস্য চাষ সম্পর্কে। এ বিষয়ে কথা বলতে যে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বীর মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক, অ্যাকুয়াকালচার বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আপনার কাছে আজকে জানতে চাইবো যে ভাসমান খাঁচা, এই ভাসমান খাঁচার সুবিধা কি? বাংলাদেশে যে পরিমাণ পুকুর রয়েছে
প্রায় 3-4 লক্ষর মতো পুকুর রয়েছে, এই পুকুরে আমরা মাছ চাষ করতে পারি। এবং আমরা জানি যে আমাদের বাংলাদেশটা একটা নদীময় একটা দেশ, তার মানে আমাদের নদীমাতৃক এই দেশে পানির কিন্তু অভাব নেই। হয়তোবা তার আশেপাশে যে মানুষগুলো বসবাস করে এই জায়গাটাকে কিন্তু সহজভাবে ব্যবহার করতে পারে খাঁচায় মাছ চাষের মাধ্যমে। আসলে সুবিধাটা হচ্ছে আপনার পুকুর না থাকলেও আপনি চাইলে আপনার আশেপাশের নদীতে এই খাঁচায় মাছ চাষ করতে পারেন, এটাই একটা বড় সুবিধা। এবং আপনার এই রিসোর্সটা নেই, তারপরে আপনি এই জায়গায় চাষ করতে পারছেন এবং পুষ্টিকর মাছের যে চাহিদা, এই চাহিদাটা আপনি মিটাতে পারছেন আশেপাশের এই খাঁচায় মাছ চাষ করার মাধ্যমে। বাহ, এই ভাসমান খাঁচার নকশা ও কাঠামো কেমন হয়? নদীতে যখন খাঁচাগুলো করে সাধারণত এটা 10টা 20টা বিভিন্ন রকমের খাঁচা করে, তো আমরা এটা সাধারণত আয়তাকার একটা খাঁচা করি। এটাকে অনেক সময় 10 ফিট বাই 10 ফিট খাঁচাকে আমরা একটা আইডিয়াল খাঁচা বলি। তারপরেও আপনি 2-4 ফিট কম বেশি করতেই পারেন আপনার সুবিধা মতো। এটার একটা ফ্রেম থাকে, এই ফ্রেমটা যার টাকা বেশি আছে সে হয়তো বা দীর্ঘস্থায়ী করার জন্য এটাকে জিআই পাইপ দিয়ে করছে, কিন্তু আমি যদি কম খরচে করতে চাই তাহলে এই জায়গায় আপনি ফ্রেমটা বাঁশ দিয়েও করতে পারেন। এছাড়া অবশ্যই আপনার একটা জিনিস মনে রাখতে হবে, যেটা হচ্ছে এইটার যে জালটা রয়েছে এই জালটা আপনার অনেক বেশি মজবুত হওয়া লাগবে। কারণ হচ্ছে এই নদীতে অনেক রাক্ষসী মাছ থাকতে পারে বা কাঁকড়া বা অনেক কিছু থাকতে পারে, সুতরাং এই জন্য কিন্তু ভালো নাইলনের 2-3 পর্দার যেই নেটগুলো রয়েছে এটা হওয়া জরুরি। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এই খাঁচাটা তো আপনার ভাসিয়ে রাখতে হবে, এই জন্য আপনারা দেখবেন যে নীল কিছু ড্রাম আছে, এই ড্রামগুলো যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে এই খাঁচাটা ভেসে থাকবে এবং কম খরচে এই জিনিসটা করতে পারবেন। এবং আপনার ফাইনালি একটা জিনিস মনে রাখতে হবে, এই সকল কিছুই আপনার অ্যাঙ্কর বা যে কোনো কিছু দিয়ে কিনারার সাথে বেঁধে রাখতে হবে, বেঁধে না রাখলে ভেসে যেতে জি, জি। পারে। এই যে নদীতে ভাসমান খাঁচায় মাছ চাষের জন্য কোন ধরনের প্রজাতি নির্বাচন করতে হবে? সাধারণত আমাদের দেশে তেলাপিয়া মাছটা বেশি চাষ করা হয়, এর পাশাপাশি কই মাছও অনেকে করেছে, তারপরে রুই কাতলা বা এগুলাতেও অনেকে মাঝে মাঝে করে, কিন্তু সাধারণত বাংলাদেশে সবচেয়ে বেশি তেলাপিয়া আসলে খাঁচায় মাছ চাষ করা হয়। এবং অনেক সময় অনেকে পাঙ্গাস বা তার পাশাপাশি কিছু ক্যাটফিশ ওইভাবে করে নাই, কিন্তু হচ্ছে মোটামুটি হচ্ছে এই তেলাপিয়া এবং কইটা কি বেশি করেছে। আপনার কাছে জানতে চাই যে এই যে চাষাবাদ পদ্ধতিটা কি? চাষাবাদ পদ্ধতিটা সাধারণ চাষের চেয়ে একটু আলাদা, কারণ কি আমরা পুকুরে যখন মাছ ছাড়ি তখন এই মাছগুলো আমরা কিন্তু একটা সাইজে 1-2 ইঞ্চি, কিন্তু এই জায়গায় কিন্তু আপনার যেহেতু খাঁচার একটু একটা মেশ সাইজ আছে, এই জায়গা দিয়ে বের হয়ে যাওয়ার বিষয় আছে, সুতরাং এই জায়গায় কিন্তু পোনার সাইজটা একটু বড় হওয়া জরুরি। কারণ কি যাতে ওই খাঁচার যে নেটটা আছে নেটটা দিয়ে বের হয়ে যেতে না পারে। এবং আমরা শতাংশে বলি, মানে এটাকে আমরা প্রতি ঘন মিটারে বলি 50 থেকে 100টা মাছ ছাড়া, তাহলে 10 ফিট বাই 10 ফিট যদি একটা খাঁচা হয় এই জায়গায় আমরা মোটামুটি 550 থেকে 600 মাছ সাধারণত আমরা ছেড়ে থাকি। রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা সম্পর্কে কি বলবো? কিন্তু নদীর মধ্যে এই জায়গায় যদি আসলে বাইরে থেকে যে কোনো রোগ ছড়িয়ে যেতে পারে, কিন্তু আমার মাঝে মাঝে একটু দেখা দরকার যে আসলে কোনো রোগ হচ্ছে কি না, বা এটাকে একটু আমরা অনেক সময় বলি যে যদি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা যায় বা যদি আমরা লবণ বা কোনো কিছুর মধ্যে যদি একটু তাকে একটু ডিপ বাত বা এরকম কিছু করাতে পারি তাহলে এই সংখ্যাটা কমে যায় আর কি তুলনামূলকভাবে। মাছ সংগ্রহ ও বাজারজাতকরণ কিভাবে করা যাবে? অবশ্যই এই মাছগুলো একটু ভালো হয়, এটা বাজারে খুব সহজভাবে বাজারজাত করা সম্ভব, কারণ কি এমনি পুকুরের মাছের চেয়ে এই মাছটার চাহিদা বেশি, সুতরাং বাজারে এটার ভালো দাম পাওয়া যায় এবং এটা নদীর মাছ বললে এটা মানুষের ক্রেতাও খুব স্বাচ্ছন্দ্য ফিল করে এবং ভালোভাবে বেশি দামে কিনে সাধারণ পুকুরের মাছের চেয়ে। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা শুনলেন নিশ্চয়ই উপকৃত হয়েছেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। কৃষিজীবী ভাই বোনেরা, বিশ্বব্যাপী বিভিন্ন দেশ এখন পরিবেশ ও জলবায়ু রক্ষায় সচেষ্ট হচ্ছে। যেমন প্যারিস চুক্তি অনুযায়ী গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা এবং এর প্রভাব থেকে কেউই রেহাই পাবে না। তাই আমরা প্রত্যেকেই এই বিষয়ে সচেতন হব এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখব। এমন আহ্বানে আজকের মতো শেষ করছি কৃষি সমাচার অনুষ্ঠান। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।